আমরা তাও করি। কেন? আমরা জানি যিনি কৃষ্ণ তিনি গৌর, তিনি হরিচাঁদ। আচ্ছা তাহলে তোমরা গোসেরা আমাকে সাথে মিশে হরিনাম গাবা না কেন? নাকি এসব করিয়ে না, এসব করিয়ে না। সেই কৃষ্ণ সেই রাম সেই আমার হরিচাঁদ, আসো সবাই মিলে হরিবল 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 হরিবল। তোমরা যতই নিজের নিজের ভাবিয়ে ডাকো যে আমরা ওগুলোর মধ্যে যাব না, আমরাও ভাবনা আনবো না। কি মহাপ্রভু এসেছিলেন ব্রাহ্মণদের ঘরে। কয়জন ব্রাহ্মণ মহাপ্রভুরে ভালোবাসে আর ভক্তি করে না? করে না তা কব না, তেমনটা কয়জনই করুক, আমরা করবো না। তারও গোসার মহাসঙ্গীত গান পড়ে দেখেন তো, মহাপ্রভুর কথা ছাড়া একটা গান আছে নাকি? কথা ভুল বলছি আমি? তারও গোসাই যে শ্রী শ্রী মহাসংকীর্তন গান লিখলেন, তার মধ্যে প্রায় গানই মহাপ্রভুকে নিয়ে। কই আমরা তো আলাদা চোখে দেখি নাই। কারণ এরা জানতো মানুষের কোনো জাত হয় না, যে যখন বিপদে পড়েছে সেই বিপদ উদ্ধার করিতে ভগবানকে আবির্ভূত হতে হয়েছে। এটা মহাপ্রভু নিজে দেখালেন। কি দেখালেন? আমি কিন্তু বাজে কথা বেশি বলবো না বাবা, গল্প টল্প ও কবে নেই। ওই যে কি কয়ে গেছে না, কি কইছে গোষ্ঠী শুদ্ধ কি লইছে ও বলবেন, এরপরে এসে আবার কত তা নিয়ে টানাটানি করবেন দেহে নেই। কালকে একটা হুলো গল্প দিছে, আমি আগে পরে শুনি নাই ওই গল্প। কয় যে কার বোন নাম বলি সুচিত্রা। কালকে শুনি আমি যা হাসলাম রে, কার বোন নাম সুচিত্রা, বুঝলি? মনে পড়ে গেল, ওটা কয়ে নই দাঁড়াম। তো সুচিত্রা বোন নাম, ওর নাকি এক বন্ধু আছে, কালকে কল ওই কালাটা আমি শুনলাম। হ্যাঁ, বৌরি কইছে কি, এই দুই বন্ধু এক জায়গায় কাজ করেন, ওরে কই এই তোর বোন নাম কি? কয় যে আমার বোন নাম সুচিত্রা। কয় যে তোর বউ তোরে ভালোবাসে? কয় যে 1 কাপ চার জায়গা 3 কাপ দেয়। কি ভালোবাসা? কয় যে তা তুই কি করে ডাইস? কয় যে বোন নাম যা তাই ছোট করে ডাকতে হয়, আমি ছোট করে ডাই। সুচিত্রের নাম বাড়ি যে বলি ও সুচি। কয় যে 1 কাপ চার জায়গা 7 কাপ দেয়। ও বুদ্ধি শিখেছে, বাড়ি যাই ও ছোট করে ডাইছে। ঝাঁটার বাড়ি খাইয়ে পরের দিন মুখটুক ফুলোই নিয়ে আইছে। কয় যে কি বুদ্ধি হয়, কালকে ওই কালা কইছে। আমি শুনিয়ে হাসতে হাসতে মনে যাই, এ কি গল্প দিয়েছে কালকে। এখন নাকি ও যাই ওর বন্ধুরি করছে যে আমি ঝাঁটার বাড়ি খাইছি। কয় যে কেন তুই ছোট রে ডাকছিস? কয় যে হ। তা তোর বোন নাম কি? কয় যে বিচিত্রা। তা তুই কি কইছিস কেন? আমি কইছি ও বিচি। আমি শুনিয়া গাড়ির মধ্যে কি আর আসি, এত বড় বাজে কথা আমি বলতে যাব কেন? হরিবল হরিবল। ওসব বাজে কথা আমার আসবে না, ও আবার আসবে না কবে। হরিবল। মহাপ্রভু রামানন্দের কাছে গেল। রঘুনাথ দাস, রূপ সনাতন, এরা শূদ্র কুল জাত এক একজন। আমি প্রথমেই বলেছি মানুষের জাত নাই, কিন্তু এদের জাতি ভিত্তিক করে ফেলে দেওয়া হয়েছে। আস্তে মহাপ্রভু দেখালেন, রামানন্দের কাছে গেলেন। রামানন্দ কহতো কোন পথে গেলে কৃষ্ণ পাওয়া যায়? রামানন্দ কহিলেন, প্রভু আপনি আমার কাছে এলেন কেন? আপনি ব্রাহ্মণ কুল জাত, আর আমি শূদ্র কুলের। আপনি আমার কাছে এলে ব্যথা লাগে দিলে, আর কোন পথে গেলে মেলে নন্দ লালে, এটা আমি কি বলতে পারি আপনার স্থলে? মহাপ্রভু বললেন, আমার কাছে কোনো জাতি নেই, আমি জানি তুমি একজন কৃষ্ণ ভক্ত, তুমি কহো কোন পথে গেলে কৃষ্ণ পাওয়া যায়। কি দেখালেন মহাপ্রভু? ব্রাহ্মণ হয়ে
শূদ্রজাত কোনো সন্তানের কাছে গিয়ে হরি কথা শ্রবণ করলেন, এর মানে মানুষকে বোঝালেন, দেখ মানুষের মধ্যে কোনো ছোট বড় ভেদ বৈষম্য থাকবে না। মহাপ্রভু যে ভাবটা দিয়েছিলেন তার পূর্ণ প্রকাশ মতুয়াদের ভিতরে। মহাপ্রভু বলেছিলেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। প্রভু বললেন পরশলোক সাধ্যের নির্ণয় রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বললেন এহ বাহ্য আগে কহ আর, রায় বললেন স্বধর্ম ত্যাগ সর্বসাধ্যসার। প্রভু বললেন এ বাহ্য আগে কহ আর, রায় বললেন কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্যসার। প্রভু বললেন এহ বাহ্য আগে কহ আর, রায় বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। জ্ঞান মিশ্রা মানে জ্ঞানও থাকবে ভক্তিও থাকবে। প্রভু বললেন এ বাহ্য আগে কহ আর, রায় বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। প্রভু বললেন এইবার হয়। তাহলে কোথায় গেলে হয়? যেখানে জ্ঞান শূন্য আর কিছু নাই। জ্ঞান শূন্য মানে অজ্ঞানী নয়, যেখানে গেলে জ্ঞানের কোনো অহংকার থাকবে না। জ্ঞান শূন্য হয়ে মানুষ যায়, নাম করতে 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 তখন তার আর জাগতিক কোনো জ্ঞান থাকে না। অশ্বিনী ঘোষাই লিখেছে না, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে শিবানন্দে উঠবে নিশান হরিবল হরিবল। তখনই মিলিবে হরি প্রেমের বাণ। তুমি যখন হবে হরি প্রেমে মতিয়ার। প্রেম ভিন্ন সেই বস্তু মিলে না কখনো। তাহলে আমরা মিছামিছি জাতাজাতি করি কি কারণ? এই এত সুস্মার্গে যদি ভগবান মিলতো তাহলে অর্জুন যুধিষ্ঠিরকে দিয়া ওই রহিদাস মুসিরে নিমন্ত্রণ দিত। সামরার গন্ধের ঠেলায় যেখানে ভগবান দাঁড়ায়, কথা কইও নাকি, রহিদাস মুসির কাছে পাঠালো যুধিষ্ঠির অর্জুনকে, যাও বৈষ্ণব নিমন্ত্রণ দাও। বৈষ্ণবকে বলে রহিদাস মুসি, বলো সামরার গন্ধের মধ্যে, বলে যাও টিয়ার পাবা না। রহিদাস মুচি বললো আমার বাড়ি আসছেন, আমার দুটো সেবা নেবেন তারপরে আমি খাবো। বলে আপনার বাড়ি খাবো, পরিস্থিতি যা। বল অর্জুন লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। এরপরেও দেখি বৈরাগীরা সুস করে করে মরে গেল। হাঁকতে গেলি চ্যান করবে, মুক্তি গেলি চ্যান করবে। কি রে ভাই, হ্যাঁ যার ভিতর বিশুদ্ধ হয় নাই তার সাধু কোথায়? বহিরঙ্গের পায়খানা প্রস্রাবে কি আসে যায় যার অন্তরঙ্গ পরিশুদ্ধ হয় নাই? বহিরঙ্গ পায়খানা মাখানো থাকলেও ঈশ্বরে সে করলে নেয়। আপনি দেখান তো ঠাকুর বাবা পাগলা, ঠাকুর বামা খেপা, এরা সব শ্মশানে থাকতো। শ্মশান থেকে আমরা এসে কয়বার করে স্নান করেছি, আর এরা শ্মশানে বসে ভগবান প্রাপ্তি হয়েছে। আমরা গঙ্গা জল ছিটই শ্মশানের আসি, ওর মতো অপবিত্র নয়। আরে ওর থেকে পবিত্র জায়গার কোথায় আছে? সোনার কাশি ত্যাগ করে ভোলানাথ শ্মশানে পড়ে আছে। বিচরণ পাগল পায়খানা মাথায় নিয়ে ঘুরে বেড়াইছে না, গুরুস্থান ঠাকুর পাশ দিয়ে খালি ঘুরে বেড়াইছে। বিচরণ জেনে যায় গুরুস্থান ঠাকুর পাশে, তাই বাবা তুমি আমার কাছে আসো কেন? আমি এই যে গু পরিষ্কার করি গুরগন্ধ। গুরুস্থান ঠাকুর কয় যে বিচরণ রে, তুই তো গু পরিষ্কার করিস, গু আছে তোর দেহ ঘরে, কিন্তু মনটা যে থাকে আমার ধারে, তোর ওই প্রেমের ঘরে মনের ধারায় আমি ঘরে দর্শন করি। হরি বল হরি বল। মন যদি তার কাছে থাকে তার দেহের পায়খানায় কি করে বিশ্বলোক? তুমি যদি আত্মসমর্পণ করে দাও তাকে, দেহতে আর কিছু আসে যায়? কিছু হয় না। রহিদাস মুচির কাছে গেল, স্নান করতে গেল, সেই পুকুরের মধ্যে যাইয়ে অর্জুন বললো এই জলে তো স্নান করা যায় না, তাও একটু চামড়া টানিয়ে দেখি দেখি কি হয়। প্রথম চামড়া ধরিয়ে যখন দিল দেখো টান, দেখে যে চামড়ার তলায় দাঁড়াইয়ে আছে ভোলা পঞ্চানন। বলে ত্রিপুরারি এত ভারী কেন জলের তলায়? বলে আমি একা নয় আরো আছে, এটা কয়জনাই। আর একখানা চামড়া ধরে যখন টান দিল,
দেখে যে চামড়ার তলায় আদ্যা শক্তি মহামায়া ছিল। ওমা তুই ওই জায়গা। কালী বলে আর কি করব তোরে, বৈষ্ণবের চরণ ধুলি ফাইতে দুজন থাকি জলের ভিতরে। বলে আবার টেনে দেখ রে চামড়া, কারে দেখা যায়। পুনরায় চামড়া ধরে টান দিল, মিথ্যা বলি নাই। যেই চামড়া ধরে দিয়েছে টান, দেখে যে মকর বাহিনী গঙ্গায় আছে। একবারে প্রেমানন্দে হরি হরি বলো, ভক্তবৃন্দ পাশে। কি আনন্দের বিষয় দেখো। বলি সবার ঠাই। তাহলে বলো দেখি এই সুষমার্গেয়া কি বাই আসে যায়। একদম বিশুদ্ধ ভাব হরিচাঁদ ঠাকুর দিয়েছিলেন। মূল মূল সার তুলে তুলে হরিচাঁদ ঠাকুর বলেছিলেন কি হলে ঈশ্বর প্রাপ্তি হয়। এইবার সেই কথা শোনাবো। এক গানটা শেষ করি। দেখ দেখ ব্রহ্মা ছিলেন ব্রহ্মপুরে, হবিউল্লাহ কাজীর ঘরে। আমরা ভুলিতে পারি তারে, গোপীর প্রেম ভুলব না। ওরে ব্রহ্মা ছিলেন ব্রহ্মপুরে, হবিউল্লাহ কাজীর ঘরে। ভুলিতে পারি তারে, গোপীর প্রেম ভুলব না। ব্রাহ্মণের মান্য যদ্যপি, তবু বলি গোপী গোপী। বাবা এবার করতে এলাম গৌর রূপী। আমি করতে এলাম গৌর রূপী গোপীর প্রেম উপাসনা। আমার গোসাই হরিচাঁদে বলে, সেই গোকুলের কুল পাই যে কুলে। আমি প্রেম দিব তা হৃদয় তুলে, যাবে মনের বেদনা। আমার গোসাই হরি, আমার গোসাই হরিচাঁদে বলে, সেই গোকুলের কুল পাই যে কুলে। প্রেম দেবতা গোকুলের কুল পাই যে কুল, যেখানে কোনো জাতাজাতি থাকবে না, উঁচু নিচু ভেদ বৈষম্য থাকবে না, আত্ম অহংকার থাকবে না। গোসাই হরিচাঁদে বলে, সেই গোকুলের কুল পাই যে কুলে। প্রেম দিব তার হৃদয় তুলে, যাবে মনে বেদনা। আমার মৃত্যুঞ্জয় হীরামন গোলক চাঁদ পদ, হীরামন গোলক চাঁদ বদন, মৃত্যুঞ্জয় দশরথ লোচন। হীরামন গোলক চাঁদ বদন, মৃত্যুঞ্জয় দশরথ লোচন। উলুধ্বনি উলুধ্বনি হরিগুরু চাঁদ প্রেমানন্দ হরিবা। বিলাইল হৃদয়ের ধনামা, তারক সে ধন পেল না। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই।
কবিগান শুনবার তরে কাছে কিংবা দূরে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। একটু দে বাবা। সভা মাঝে আলোচনা বসে শুনছেন সুদীজনা, হবেন না আনমনা ধর্ম সভাস্থান। গাইতে গেলে কবিগান বসে শোনেনি জ্ঞানীজন, কাল্পনিক ভূমিকা সভাতে করতে হয় গ্রহণ। আমি যাব ভূমিকাতে জড়াইয়ে জোর হাতে, প্রণিপাত করি আমার তারকের উপায়। কোথায় আছো তারক চান, হৃদয়ে হও অধিষ্ঠান। তোমার দয়াই গাই কবিগান, নিজ গুণে কৃপা করো দয়াময়। প্রেমিক কবি অশ্বিনী মহাভাব শিরোমণি, বিশুদ্ধ প্রেমে জানি হৃদয়ে লহ স্থান। তব যোগ অনুযোগে হরিনাম বাতাসের বেগে, মহাভাগে বন্দিত রতুল চরণ। শ্রী গুরু ঋষিপাদ পদ্মরিত পদ্মে করি আরব্ধ শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। গুরু মম যতীন সরকার প্রণামী চরণে তার। অদ্য কবিরা সরে তব করুণা কৃপা ভিক্ষা। যে মাতা পিতার আশীর্বাদের বলে এসেছি মহিতলে, গুরু কৃপা হলে তবেই হবে গান। জনমে জনমে বড় দুঃখী আমি অভাগা ভীষ্ম, কৃপা করে দেহ মা বাবা তোমাদের রাতুল চরণ। আজ আমি শিশির নাই দাঁড়িয়ে ধর্ম সভায় এইবার আলোচনায় প্রবেশ করতে চাই। এত সময় শিশির নামে চিনতেন যত গুণধামে, এখন আর এই নামে আমি আর সভা মাঝে নাই। শিশির নামটি দিয়েছেন তারকের ভূমিকার পরে হলাম দণ্ডায়মান। আমার তারকের কথা যদি কহি বিজ্ঞ শ্রোতায় আপনারা রক্ষা করে নীরবতা করিবেন শ্রবণ। যে বাবাজি দিয়েছে গান আমারে বলেছে সভ্য সভাস্থান, একটু ভক্ত উপখ্যান কহিবেন সবাই। তারক গোলক মহানন্দ আবার অশ্বিনী সেই প্রেম সম্বন্ধ, তাদের সম্বন্ধ নিয়ে কিছু কথা যেন সভা মাঝে হয়। বলেছে দ্বাদশ পাগলের কথা কহিবে একটু শুনবে বিজ্ঞ শ্রোতা। ওনার মনের ব্যথা তাই করিল প্রকাশ, বলল ওই প্রশ্নপত্রের ভিতর দিয়া আপনি পাগলদের কথা একটু যাবেন শোনাইয়া। ভক্তগণে তাহা শুনিয়া আনন্দ প্রকাশ। এখন একাশোর কবি গানে কয়জনের কথা টানে? এই যে যত সময় দাঁড়াইয়াছি তাতে ঘন্টা হয়ে যায়। 1 ঘন্টা হয়ে গেছে। ওই সামান্য কথার জবাব দিছি, বললাম ওর কাছাকাছি। কয় যে আমাকে ত্যাগ করলে কেন তার জবাব হয়ে যায়। কইছে না আমাকে 52 ত্যাগ করলে কেন তোমরা ত্যাগ করো কেন? তা তোমাকে যে ত্যাগ করলাম কেন তা তো কলাম নাকি? তোমাকে ভাব বরাদ্দ কত দূর ভালো। প্রকৃত ব্রাহ্মণকে আমরা ত্যাগ করি নাই, কথাটা মাথায় রাখো। আমরা ব্রাহ্মণ ত্যাগ করি নাই, 52 ত্যাগ করেছি। আজকে একটা প্রশ্নের জবাব দিই তারপরে বলবেন। আমরা 52 ত্যাগ করি নাই, এই ব্রাহ্মণ ত্যাগ করিনি, 52 ত্যাগ করেছি। ব্রাহ্মণ আলাদা, দেব দ্বিজ রাজা বৈশ্য শূদ্র নিষাদক পশু নিরসপি চণ্ডাল বিপ্র দশা বিধাশ্রিতা। আর 52 কারে কয়? যার মধ্যে কোনো গুণ নাই। চৈতন্য ভাগবতে পরিষ্কার মহাপ্রভু বলেন কলিতে 52-এর কোন গুণ ক্ষমতা থাকবে না। আচ্ছা, যে সাটার গুণ ক্ষমতা থাকবে না তা মানিয়ে করবো কি? তাই কও নাকি? মহাপ্রভু নিজের মুখের কথা। আজকে তবে আমরা মানি, কারে মানি? যিনি প্রকৃত গুণী, যিনি প্রকৃত ব্রাহ্মণ, তারে আমরা মান্যতা দিচ্ছি। তিনি কোন সুতোর গুণ হবে না, তিনি সুতোর গুণে ব্রাহ্মণ হবে না। ব্রাহ্মণ কারে কয় শুনবা? বিশ্বামিত্র মুনি আর বশিষ্ঠ মুনি।
আমি ছোট্ট একটা ঘটনাটা নিই, তাহলে বুঝতে পারবেন যে ব্রাহ্মণ কি জিনিস। বশিষ্ঠ মুনি তখনকার সময়, তখনকার পেরোডে বশিষ্ঠ মুনি যদি অ্যাটেস্টেড করে দেয় সেইটি ব্রাহ্মণ। মানে তখন ব্রাহ্মণদের মধ্যে প্রিন্সিপাল উনি মনে করেন। তা বিশ্বামিত্র এত খেপা, ও কোন রকম বশিষ্ঠ মানবে না যে ওই যে ব্রাহ্মণ, ওরে অ্যাটেস্টেড করবো না, ওর ভাব ভালো না, ও যারে তারে যে কোনো সময় ক্ষয় দিয়ে দেয়। ব্রাহ্মণ হলে তার ধৈর্য ক্ষমতা থাকবে না কেন? ব্রাহ্মণ হলে সবাইকে সমান ভাবতে হবে, রিপুগুলোকে দমন করতে হবে। যার রিপু দমন হয়েছে তার কাম ক্রোধ থাকবে কেন? কোনোভাবে বিশ্বামিত্রকে মানবে না। তোমারে মানি না তা না, সুমন বাবু শোনো, সেইরকম মানুষ পালি আমরা মানি। সেটা একজন মতুয়া হতে পারে, একজন বৈষ্ণব হতে পারে, একজন কালী ভক্ত হতে পারে, একজন দুর্গা ভক্ত হতে পারে, একজন অনুকূল ভক্ত হতে পারে। ব্যক্তি তেমন হওয়া চাই। কে বলেছে আমরা মানি না? হরিচাঁদ ঠাকুর বলেছে না তার দ্বাদশ আজ্ঞায়, পবিত্র চরিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না। কে বলেছে আমরা মানি না? আমরা মানি, তবে ব্যক্তি তেমন হওয়া চাই। ওই সুতোর গুণে মানবো মানি। আরে সুতো হরিয়ার বার কবা ফাঁস কাটা জমি দাও, ও আমরা মানি, সব বাদ দাও। বশিষ্ঠ মুনি বললেন যে না, ওকে ব্রাহ্মণ স্বীকার করা যাবে না। বিশ্বামিত্র বশিষ্ঠ মুনিকে যে বললেন আমি একটা যজ্ঞ করব। এবার বিশ্বামিত্র পরীক্ষা নিচ্ছে, বশিষ্ঠ যে আমারে মানে না, উনি কত দূর ব্রাহ্মণ একটু দেখি। বলে আমি একটা যজ্ঞ করব। কি যজ্ঞ? বলছে বশিষ্ঠ নিধন যজ্ঞ করব। আমার এই অ্যাটেস্টেড করিয়ে দিলা না যে আমি ব্রাহ্মণ, আমি আবার বশিষ্ঠ নিধন যজ্ঞ করব। বশিষ্ঠ বলেন ভালো কথা, সুন্দর প্রস্তাব। কাজে আপনি বুঝেছেন তো কোন যজ্ঞ? বলে হ্যাঁ বুঝেছি, আমারে মারা যজ্ঞ তো করিয়ে নি। তা কি করতে হবে আমার? বললো ওই যজ্ঞের পৌরোহিত্য আপনারই করতে হবে। মানে আমারে মারা যজ্ঞ করবে সেই পৌরোহিত্য আমারই করতে হবে। বিশ্বামিত্র বশিষ্ঠ মুনিকে বলে, বশিষ্ঠ মুনি বলেন তাই হবে। যজ্ঞ কবে শুরু হবে? আগামী পরশু। সবকিছু গুছাই টুসাই নিয়ে বিশ্বামিত্র মানি বসে আছেন। বশিষ্ঠ নিধন যজ্ঞ শুরু হয়েছে। বশিষ্ঠ মুনি পৌরোহিত্য করছেন। অগ্নিতে আহুতি দেবে, বলো জলটল নেও, তর্পণ নেও, করো, বলো বশিষ্ঠ নিধনায় নমো। তাই বিশ্বামিত্র মনে রেখো, এই কথা বলা মাত্র, অগ্নিতে তুমি দেওয়া মাত্র আমার কিন্তু গায়ে আগুন ধরে যাবে, আমি ভস্মীভূত হয়ে যাব। বলো আমি মরলে যদি তোমার ভালো হয়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার ভালো হোক। বলো বশিষ্ঠ নিধনায় নমো। হাতের জল ফুল ফেলে দিয়ে বশিষ্ঠ মুনির চরণে টান টান হয়ে পড়ে গেল। বললো যে এতখানি ধৈর্য থাকলে যদি ব্রাহ্মণ হয়, আসলে আমি ব্রাহ্মণ হতে পারি নাই, আসলে আমি ব্রাহ্মণ হতে পারি নাই। বশিষ্ঠ মুনি তখন কোলে নিয়ে বলল, আজকের থেকে তুমি ব্রাহ্মণ হলে, এই যে তোমার অহংকার চলে গেল, এখন থেকে তুমি ব্রাহ্মণ হলে যাও। হরিবল। তাহলে এতখানি ধৈর্য থাকলে তিনি ব্রাহ্মণ হতে পারে। তিনি কোনো জাতিভিত্তিক না, কিন্তু তিনি মুসলমানের ঘরের ছেলে হতে পারে, তিনি নমশূদ্রের ঘরে হতে পারে, তিনি মুসির ছেলে হতে পারে, কোনো জাতিভিত্তিক নয়। বশিষ্ঠ মুনি ছিল বেশ্যার পুত্র বশিষ্ঠ। জানো মান্ডব্য মুনি বেঙ্গির পেটে জন্ম, তারে ব্রাহ্মণ কয়। বেদব্যাসের জন্ম জানো? আরে কি কব, মৎস্য গন্ধা, মাছের গন্ধ ছিল গায়ে। পরশর মুনি কুয়াশা তৈরি করে, যে কুয়াশাটা তৈরি করলো কেটা? পরশর মুনি মিলন দেবে বলি লজ্জার ঠেলায় কুয়াশা তৈরি করলো। পরশর মুনি মৎস্যগন্ধারে মিলন দিল, তারপরে যে সল আলো সেইটার নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ বর্ণাকৃতি, তাই নাম হলো কৃষ্ণ। কি বলেছি? কৃষ্ণ দ্বৈপায়ন দ্বীপে জন্ম হয়েছিল। ওই যে নদীর ভিতরে দ্বীপ সৃষ্টি করিয়ে কুয়াশা তৈরি করে
দ্বীপে জন্ম হয়েছিল তাই বলে দ্বৈপায়ন। বেদকে 4 ভাগে বিভক্ত করেছিল তাই বেদব্যাস। গদার বাবা সদার বাবারে কচ্ছে যে শুনিস কালকে তোমার সলরা কি কইছে? গদার বাবা কয় যে কি কইছে? কয় যে আমার সলরা কইছে বাবা আমিও দুধ খাই তুমিও খাও। সদার বাবা কয় যে সি 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 কত বড় বাজে কথা। গদাই কয় যে লিকসার মানি না, তুমিও রাত্রি খাও, তোমার সলবারে কইছে। সদার বাবা গদার বাবা দুইজন মিলে কয় যে সবাই খাইছে, কেউ কেউ খায় না। খায় নাই কিনা তাই কম দিছাতা কি কদি বুড়ো মা খাইছে না? বুড়িও কয় খাইছে না। হরি বল হরি বল। তাহলে প্রকৃত ব্রাহ্মণকে শ্রদ্ধা করছি আমরা, ব্রাহ্মণকে শ্রদ্ধা করি, বাউন মানি না। কথা বোঝা গেছে আমাকে নাকি? আরো কবানি পরে পরে। তাহলে তারকের ভূমিকার পরে দাঁড়াইয়েছি সবার ভিতরে, করতে হবে আলোচনা। কিন্তু আমার তারকের যে গান বসে শোনেন জ্ঞানীজন, সামান্য ভক্ত নহে আমার তারককে লিয়ে শোনা। তাহার ওই জন্ম কাহিনী জানেন যত জ্ঞানী গুণী। আদ্যা শক্তি মহামায়া আশীর্বাদ তার ছিল, তার ওই আশীর্বাদের ছলে বসে শোনেন জ্ঞানী দলে। কাশীনাথের ঘরে কিন্তু তারকের জন্ম হইল। একটু ছোট্ট করে কই নাকি, আমি না করলেও কথি হবে। ও কইছে যে একটু জন্ম টন্ম কবা, এন ওটা দিয়ে দেশে গান, ওর কথা না করলে শেষে পয়সা না দিলে আমি করবানি কি? এটা বেজাল হবে না, তাই না? বলতেই হবে কিছু। তারপরে ভালো কথা কব না কেন, পয়সা দিক আর সাতার না দিক কি। তারও গোসার ছিল কয় সেঠু মশাই বসে শোনেন সদি ছয়। চূড়ামণি শিরোমণি তারা ছিল 2 জন। চূড়ামণি কালী পূজা করে বসে শোনেন নারী নরে। চুল ছিল মাথা ভরে, দারোগার চাকরি করে কালীঘাটে শোনেন জ্ঞানীজন। তখন অখণ্ড ভারতবর্ষ ছিল বসে শোনেন জ্ঞানী দল। এই 2 ভাগে বিভক্ত কিন্তু নয়, এ বহু পুরনো কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। কালীঘাটে চূড়ামণি পুজো দিতে যায়, মাথায় ভালো আছে চুল, হাতে তখন নীল ফুল। অর্ঘ্য যখন দিতে গেল কালিমার পায়, ওই প্রণাম করতে গেল চুল মাজার থেকে কালীর চরণে পড়ল। ওই হাওয়া লাগলো চুলের গায়ে। কালী যখন হাওয়া পেল মনে কি আনন্দ পেল। মনে মনে ভাবলো এই চুলের হাওয়া যদি পাই, মনে আমি সাপ আনন্দ পাবো। এই চুল কেটে চামর বানাবো। চামর বানাইয়ে যদি ভক্ত আমায় একটু হাওয়া দেয়। মন্দিরে যে পুজো দেয় স্বপ্ন যোগে বলল কালী তাই। শোনো পূজারি আমার কথা লও, ওই যে কালকে যে ছেলে আমার চরণে পূজা দিলে, ওর চুল এনে চামর বানাইয়ে আমায় হাওয়া দাও। কথা শুনে পূজারি রওনা দিয়েছে তাড়াতাড়ি। চূড়ামণির কটারে গিয়ে হাজির যখন হলো, ডাক দিয়ে বলে চূড়ামণির ধারে, কালী তোমার চুল ভালোবেসেছে এবারে। চুল দিয়ে চামর বানাইয়ে হাওয়া দেওয়া ভালো। বলছে মা কইছে তোমার চুল দেখে মার আনন্দ লাগছে, তোমার মতো ভক্ত জগতে আর নাই।
মা তোমার চুল কাইটে চামড় বানাইয়ে হাওয়া দিতে চাইছে, আর ওই হাওয়া খাবে, মা কি আনন্দ পাবে। তুমি কত বড় ভক্ত। সোরামণি কয় যে অত লিক্সাস ঝাড়িয়ে না, আমার ভালো চুল আমি দেব না। এর কালি কইছে বলেই আমি দেবো, তুমি না ফাতি চলে আইছো। আমি তেল সাবান দিয়ে চুল বানাইছি, ও কালিরই দেবো না, যাও। হাইটে আইছে, রাত্রে কালি এসে কইছে কি রে দেশে? কয় যে না দেবে না। কয়ে দেশে? এর পরিষ্কার কইছে এই ভালো চুল আমি কালিরই দেবো না। কয় যে ঠিক আছে, তোর আনতে হবে না, সময় হলে আমি কাটিয়ে আনবানি। চাকরি ছেড়ে দিয়ে রওনা দিয়েছে জয়পুরে। নদীমাতৃক দেশ তো, নৌকায় যাচ্ছে, নদী পথে মাঝ বরাবর যখন গেছে, হঠাৎ করে বিশুচিকা আরম্ভ হয়ে গেছে। বিশুচিকা মানে বুঝো তো, কলেরা, ডায়রি বমি যারে কয়। আগে তো কলেরা হতো না ওই দেশে, একবার হাগা দুইবার বমি থাকলো তো জাগা জমছে। হ্যাঁ, একবার হাগা দুইবার বমি থাকলো তো জাগা জমি। ওই যে মরা ধরতো, এক কোনাতে মরতো তো মরতে মরতে যেত। সাধকের কত ক্ষমতা ছিল জানো? আরে বাবা, গণেশ পাগলের কথা মনে পড়ে গেল রে। কবো গান কয়টা অব্দি গাবানি আজকে? গাবানি, সারা রাত বলে গাবো আজকে। তাই যাই সারা রাত কি তাহলে তো সোজা নাকি? ওই যে গণেশ গান দরকার নাই, ভক্তের কথা কব। ওটা গানের মধ্যে পড়ে না, না ঠিক ভালো মানুষ রে ভাই। হরি বল। কদমবাড়ি গণেশ পাগল অস্তি, উনি তো মনোহরের বাড়ি থাকতো, মনোহর সরকারের বাড়ি, মনোহর বান্ডিয়ে ফেলছিল, সে আর এক ঘটনা। তা দুর্গাপুরে একবার কলেরা রোগ এসে গেল, এক ধাক্কে মরক দল, মনোহর সরকারের গ্রাম। মনোহর সরকার গানে গেছে, এদিকে কলেরা এসে গেছে। সবাই এসে গণেশ পাগলের পা ধরেছে, রক্ষা করো, আর ভালো বাঁচবো নিয়ে, দেশের অবস্থা ভালো নাই, এক ধাক দিয়ে মরা ধরেছি। গণেশ পাগল বললো আমি কিছু করতে পারবো না, আমার মন আজ যত সময় না আসবে কিছু হবে না, ও যে কটা মরে মূর্তি থাক। এক ধাক দিয়ে মরা আরম্ভ হয়েছে। এগুলো শুনলেও অনেকের অবাক লাগে, কিন্তু এটা বাস্তব ঘটনা। এগুলো আমি জীবনে যা বাস্তব দেখে এসেছি বাংলাদেশে, তা কারে কব বলছি এক এক করে। কিছু কিছু মানুষ আছে যাদের এই বিষয়গুলো বিশ্বাস হয় না, হয়তো তারা জীবনে সেই স্তরে পৌঁছাতে পারে নাই, তাই বিশ্বাস হয় না। তুমি যত সময় ওই স্তরে না যাবা তত সময় তুমি পাবা না। তো এটা কঠিন বিষয়। মনোহর বাড়ি আসলো, গণেশ পাগলকে বললো কি ও পাগল তুমি থাকতি কি গ্রামবাড়ি মানুষ মরে যাচ্ছে, কাজে তুই বাড়ি নাই, একা একা করবো কি? দুইজন আলি হয় নাকি? বলে তা কিছু করা যায়? বলে শুয়ে পড়, সকালবেলা দেখবানি। ঘুমায় পড়েছে, কেবল ঘুমের মতো আইছে 3টে বাজে রাত। গণেশ পাগল ডাকছে, মোনা ওট 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 ওট। কি হয়েছে? বলছে আমি একটু হাঁকতে যাবো। আগে এইরকমই কত তো বাবা, এত ভালো বাংলা বলে না, জানতো না তো, সাধুকি ভাষাই তাই ছিল। কি গোসাই সত্যি না, অত ভদ্র কথা ওনারা মতো বসতো না। আমি একটু হাঁকতে যাব। হাঁকবে কনে? তখনকার পায়খানা কিরম, মাঝখানে কষা গেরা, চারিপাশে তাবু গেরা, ভালো চোখি না দেখলি সরাত করে ঢুকেও যাতি পারো। হ্যাঁ, এ তো কয়দিন হলো পায়খানা ভালো হয়েছে। গুরুচান ঠাকুর অনেক আগের থেকে কইছিল পরিবেশ স্বচ্ছ করো। গুরুচাঁদ ঠাকুর আনতে গেলে আগে কত বাড়ি পায়খানা আছে, বাথরুম আছে, কাপড় টানানো তার আছে, ঘাটলা বান্ধা আছে। আজ থেকে 100 বছর আগে গুরুচাঁদ ঠাকুরের এই বাণী। এখন দেখো না পরিবেশ কত স্বচ্ছ হচ্ছে। 100 বছর 150 বছর আগে আমার ঠাকুর কিন্তু কয়ে গেছে, ভাবো। কে বললো দেখ আমিও কাঁচা পায়খানায় যাবো না, নেই মাঠে নিয়ে চল, আমারে হাঁকবো। মাঠের মধ্যে একটা পুকুর ফারে, গণেশ পাগল যে বলছে, খুঁজি আর পায় না, ছোট্ট একটা পুকুর, ওর ফারে যে গণেশ পাগল বইছে, আর মনোহর হাত রশি দূরে দাঁড়ায় রয়েছে। তুই দাঁড়ায় থাক, আমি হাগিয়ে নই, তারপরে যাবানি। ওই যে হাঁকতি বইছে, সকাল 9টা বাজে, হাগা শেষ হয় না।
হ্যাঁ এই যাচ্ছে। ও পাগল উঠবা না, 9টা বাজে। কাজে জ্বালাইস না, আর একটু হাগিয়ে নই। 11টা বাজে ওঠে না, 3টে 11টা অব্দি ওইভাবে বসে থাক। এ কি কম ব্যাপার নাকি? হাঁকতি বসে কেন ভাই, টেয়ার পাও? আধা ঘন্টা বসলি কাজ সারা হয়ে যায় না? 11টা অব্দি বসে রয়েছে। এমন না হাগা হয়ে গেছে, এবার সস্পকি দিয়া কয়েছে কি বদনা নিয়েছি। কয়েছে বদনাই হবে না, বাড়িতে কলস নিয়ে গায়, বাড়িতে কলস নিয়ে গেছে। ওই কয়েছে দিয়ে ফাঁসায় ঢালতি থাক জল, তাহলে পুকুরির জল ঢালতি ঢালতি বিকেল 3টে বাজে, জল শেষ হয়ে গেছে, শোষা শেষ হয় না। কয়েছে মোনা ফাঁসার গু যায় না কেন? খালি ভাববো মানে এরা কি করতে পারে এরা। 4টের সময় উঠি আটা দেশে, এখন মনোহর করছে। মনোহর তো বুঝতে পারছে, জ্ঞানী মানুষ তো, কিছু ঘটনা ঘটছে। তা যাচ্ছে মনোহর করছে, আচ্ছা এই রাত 3টে থেকে 11টা অবধি কিরম হাগি দিয়ে, আর এই যে পুকুরির জল কেদা কেদা হয়ে গেল সুস্থি যাইয়ে, এরে কোন সুসা কয়? কাজে এই শালা এই গ্রাম বরিয়া যে কটা হাঁক ছিল সব কটার হাঁকায় একা হাগিছি, যে কটা মর্ত সব কটা সুসা আমি একা সুসিছি। এই গ্রাম সাপই যত সব কটার হাগায় একা হাগিছি, খালি খালি এত সময় লাগছে তুই জানিস না। এই হচ্ছে সাধক। এত সহজে তাদের কথা বোঝা যায় নাকি? মনোহর সরকার বায়না দিতে আসলো, বায়না দিতে আসলো। তোরা তো অনেক সময় বলছিস, তোকে কষ্ট হয়ে যাচ্ছে না? দাঁড়া দেবো, সাইডে দেবেন, দাঁড়া, হয়তো পরে যা। বায়না দিতে আসলো, তা মনোহর সরকারের বারেন্দায় গণেশ পাগল বসা থাকতো, হাতে একখান দা থাকতো। ওই দা পাওয়ার থেকেই গণেশ পাগলের শক্তি লাভ হয়েছিল। উনশিয়া দা গড়াতে গেছিল, যে দাটা গড়াতে গেছিল ওনার গুরুদেব বিন্দু দাস পাগল পাঠাইছিল, ভট্টের বাগান দিয়ে এসেছিল। সে বৃহৎ ঘটনা, পরে যদি কোনো কবিগান কেউ দেও আবার সেই দিন শুনবো। একসাথে কয়ে গেলি তো আর আমারে বায়না দেবা না। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, চুপ কর, হাইসে পরিষ্কার। বারান্দায় বসে আছে, বায়না দিতে গেছে, ওই দা নিয়ে ধাবর দিচ্ছে। আরে শালা, কবি গানের বায়না দিতে আইছিস, এই দা নিয়ে দেশে ধাবর, যে বায়না দিতে আইছি ওদের যে বায়না দিতে আইসি তো মরিছি আমি। কার বাড়ি বায়না দিতে আইছি? এমন ধাবর দেশে ও যাইয়ে হুকুরি ঝাঁপ দিয়ে পড়েছে। মনোহর পাশে পাশে ডাকছে, পাগল হয়ে গেছে আমার, আর খাওয়া জোট পেটাবে। এ যাইয়ে গ্রামে যে খবর দেবে যে ওই বাড়ি আর বায়না দিতে যাইয়ে না, বায়না দিতে গেলি দাও দিয়ে দাবর খাই। গণেশ কান্তি কান্তি আসতেছে, খালি বোঝো, রাস্তা দিয়ে আসতেছে কান্তি কান্তি, চোখের জল ফেলাতে ফেলাতে আসতেছে। তা বারান্দায় এসে হেমলায় কান্দিছে। মনোহর সরকার হচ্ছে, তুমি কান্দো খেন, ডাবড়াইছো, কোপ দেছো, কোপ পরে নাই, তা আমি করবো কি? ও বাইসে বাড়ি গেছে, যাক, আমার গানের দরকার নাই, তুমি ঠিক আছো, বসো। বসে, তোর কি মনে হয় তোর বায়না হবে না, তোর গান হবে না, আমি তোর বাড়ি থেকে তোর কুচিন্তা করি, তো তাই মনে হয়? এই কথা বলিস, এই খোকা, তোর কি মনে হয় সেই কুচিন্তা আমি করি যে তোর বায়না হবে না, তোর গানে আসলে আমি দা দিয়ে কোপ দেবো, কেউ আর আসবে না, সেই চিন্তা আমি করি না রে মনা। আমার মনের ব্যথা তুই বুঝিস নাই। এমন না, ওর বায়না, ওর গান হচ্ছে 1 মাস পরে, ওর আয়ু আছে মাত্র 7 দিন। বলছে ওর গান 1 মাস পরে, বায়না দিতে হচ্ছে যে শালা তোরে, ওর গান হচ্ছে 1 মাস পরে, কিন্তু আয়ু হচ্ছে মোটে 7 দিন। তো দা দিয়ে যদি একটা কোপ বসাতে পারতাম, ওই যে জমের কাঁটাটা কেটে দিতাম, ও তাড়াতাড়ি আর যেত না। আমার কোপটা লাগলো না মানে তোর গান পালা হলো না। 7 দিনের মধ্যে মৃত্যু ঘটবে। 7 দিন পরে খবর এলো লোকটা মারা গেছে। তাহলে এরা কি ব্যক্তি ছিল, কেমন মানুষ ছিল ভাবতে পারো? এই জন্য মহাজনের বলা, মহাজনের চলা, তাদের সাথে সাধারণ মানুষের কবু তুলনা চলে না। আরে মানুষ তো সবাই, হরিচাঁদ গুরুচাঁদ তারা পূর্ণ ব্রহ্ম ভগবান,
তাদের সঙ্গে আমার তোমার কথা মিললে হবে নাকি? আমিও মানুষ, তারাও মানুষ হয়ে এসেছিল, কিন্তু আমার তোমার জন্ম রজবীর্যের দ্বারায়, তার জন্ম রজবীর্যে হয় নাই, তিনি আবির্ভূত হয়েছিলেন। তারকেশ্বর ওই যে ওরা চুল নিয়ে গেল, নদীতে যখন গেল দেখে যে কালী খড়গ নিয়ে দাঁড়ায় রয়েছে। চুল কাটিয়ে দিতে হবে, সামর বানাবে। বললো শিরোমণি বললো, দাদা পরিস্থিতি ভালো না, ওই যে চুল কাটিয়ে সামরটা বানাই দিলি, এ যাবে না, তাড়াতাড়ি কাজ কর, হাঁটা ধরো। চূড়ামণির বিশুচিক আরম্ভ হয়ে গেল ওই নৌকার ভিতরে, হাগাবঙ্গি আর বাসে না। বলে কি করা যায়? বলো তাড়াতাড়ি চলো যাই, ভাব দিয়ে দরকার নাই, এক চুল দিলে যদি ঝামেলা মেটে, চুল দিয়েছি, বাসপা না নেই। তাড়াতাড়ি যাইয়ে কালীর পায়ে চুল দিল, রোগ ভালো হয়ে গেল। চুল দিয়ে যে আটা দেবে, কালী বললো কি দাঁড়া, এই তা তুই আমার কিছু দিলি, আমি তোরা কিছু দিই। বললো কি দিবি? কালী বলছে তুই তো দিলি, চুল দিলি, ভালো চুল টুক কেটে দিলি, তা আমি তোরা কিছু দেবো, নিবি? কি দিবি? বলে আমি তোর বাড়ি মেয়ে হয়ে যাব। বলো তোর মতো কালী তারা মাইয়ে নেবো, লাখ টাকা দিয়ে বিয়ে দেবো, ছাতা দিয়ে আমার দরকার নেই, চুল টুক নিছিস, যা ঝামেলা মিঠো। কালী বলে বলিস কি? আমি যদি পুত্র হয়ে যাই, বলে সে ক্ষমতা তো তোর নাই। বলছে আমি যাব না, আমার স্বামীর এক অংশ তোর ঘরে যাবে, নিবি? বলে হ্যাঁ নেব। বলে আমি তো বিয়ে করি নাই। বলে আমার ঘরে নয়। বলে শোন, তোর ভাই কাশীনাথের ঘরে আমার স্বামীর এক অংশ হয়ে জন্মগ্রহণ করে। কাশীনাথের স্ত্রী তখন বার্ধক্য অবস্থায়, কাশীনাথ কবি গান গায়, কবি গান গেয়ে বাড়ি আসলো, স্ত্রীর নতুন জোয়ার শুরু হলো। ওনার স্ত্রী ডাক দিয়ে বললো কাশীনাথের দ্বারে, জানো আমার নতুন জোয়ার এসেছে, যা বন্ধ হয়ে গেছিল নতুন করে। বলছে দাদা বলে গেছে আমাদের একটা পুত্র হবে, শিব শক্তি অবতার, শিবের এক অংশ হয়ে জন্মগ্রহণ করবে চরাচর। শুভক্ষণে শুভ সময় দুজন হয়েছে মিলন, সেই মিলনের ফলে জন্মেছিল যে ছেলে, তারই তারক চান বলে, আমার তারকের জন্ম হলো প্রেমানন্দে হরিবলা। লীলামৃতে আরো অনেকভাবে দিয়েছে। তারকেশ্বর বাবা তার বুকের রক্ত দিয়ে বটপত্রের উপরে লক্ষবার দুর্গা নাম লিখে পূজা দিয়েছিল। আরো অনেক ঘটনা, অনেক ঘটনা। আমি যেটা বললাম শ্রী শ্রী হরিগুরু চার চরিত্র সুধা, তাহলে দাঁড়াইয়া বলি সভাস্থান বসে শোনেন জ্ঞানীজন, আর যে প্রশ্নপত্র করে গেছে দান, বলে কি করেছে গুরুসান, কি তার অবদান, এ শুনে তুমি কি করবা? ঠাকুর মশাই তোমার তো কোনো দরকার নাই, শোনো সভাস্থান, গুরুসার ঠাকুর কি করছে তা তুমি শুনে করবা কি? তুমি তো চক্রবর্তী, তোমরা যে কি জ্বালান জ্বালাইছো, খালি খালি তোমাকে বাদ দিয়ে তুইছি আমরা, তোমার মতো ফাজিল যে কটা সেই কটার বাদ দিয়ে তুইছি। এইবার শোনো কিছু কথা, কি করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। 1846 13ই মার্চ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি। 7 বছর বয়সে গুরুচাঁদ ঠাকুর পদ্মবিলা দশরথের বাড়ি, গোলক কীর্তনিয়ার বাড়ি শিক্ষা গ্রহণ করে, তারপরে ওখান থেকে উনি ওরাকান্দি এলেন। হরিচাঁদ ঠাকুর হাত ধরে ধরে বিভিন্ন স্কুলে গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে গেলেন, কোন স্কুলে গুরুচাঁদ ঠাকুরকে জায়গা দেওয়া হলো না। শেষ পর্যন্ত মুসলমানদের মুক্তব্যে গুরুচাঁদ ঠাকুরকে পড়াশোনা করতে হলো। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে শুধু একটা কথাই বলেছিলেন, এই অনুন্নত সম্প্রদায় এরা যারা, আমি যেমন তোমাকে হাত ধরে নিয়ে নিয়ে বিভিন্ন বর্ণবাদের স্কুলে নিয়ে গেলাম, কোন স্কুলে তোমার জায়গা দেয় নাই, এইরকম লক্ষ লক্ষ হাজার হাজার সন্তান যারা শিক্ষার অভাবে অবহেলিত, লাঞ্ছিত, মানুষের কাছ থেকে বঞ্চিত, অত্যাচারিত হয়ে পড়ে আছে, কথা নিও বাবা
যদি কোনোদিন সময় পাও এদের কান্ডারি হয়ে এদের একটু ফোন দেখাই। যার ফলস্বরূপ গুরুচাঁদ ঠাকুরের শুধু শিক্ষা গ্রহণ করতে পারলেন না বলে মাত্র 12 বছর বয়সে বিয়ে করতে হলো সত্যভামা মা মাত্র 10 বছর বয়স। 1872 সালে গুরুচাঁদ ঠাকুর সার্বিক শিক্ষা আন্দোলন গড়ে তুললেন। গুরুচাঁদ ঠাকুর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বললেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, একমাত্র শিক্ষাই মানুষের চেতনা আনতে পারে। গুরুচাঁদ ঠাকুর লক্ষ্য করেছিলেন এই ধর্ম ধর্ম করে করে সব নষ্ট হয়ে যাবে। যতদিন না শিক্ষিত হবে ততদিন পর্যন্ত মূল ধর্মটা এরা কেউ বুঝতে পারবে না, ধর্মের নামে ভণ্ডামি চলবে। তাই গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, কি বলেছিলেন, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস। আগে ধর্ম না। কেন? আমার মানুষ এখনো বিশ্বাস করে, যারা একবার শিক্ষিত হয়ে গেছে তারা এগুলো বিশ্বাস করে না। কোন একটা মন্দিরে স্পর্শ করা মাত্র সাথে সাথে সেই মন্দিরে ভগবান থাকবে না, এটা হতে পারে কি? এটা কোনোভাবে সম্ভব নয় যে একজন মানুষ মন্দিরে স্পর্শ করা মাত্র সেই মন্দির থেকে ভগবান চলে যাবে। একজন শিক্ষিত মানুষ তাই বিশ্বাস করবে? আগে শিক্ষার দরকার। কিন্তু আগের মানুষ বিশ্বাস করত যে আমি চন্ডালের ঘরে জন্ম নিয়েছি, আমি স্পর্শ করা মাত্র হয়তো ভগবান চলে যেতেও পারে, স্পর্শ করত না। গুরুচাঁদ ঠাকুর তাই বললেন, আগে শিক্ষা নয়, শিক্ষা আসলে চেতনা হবে, চেতনা হলে বিপ্লব হবে, বিপ্লব আসলে তবেই সমাজের পরিবর্তন ঘটবে। আগে শিক্ষার দরকার। শিক্ষা যখন পাবে তুমি, চেতনা উঠবে বেড়ে, জ্ঞানের আলো জন্মাবে তোমার বিশ্ব চরাচরে। 1872 সালে সার্বিক শিক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন। উনি বলেছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, আমার সমাজের জন্য স্কুল করতে হবে যাতে কোনো জাতি শিক্ষা থেকে দূরে না থাকে। ব্রিটিশ সরকার গুরুচাঁদ ঠাকুরকে বললেন, তুমি অর্থ ডোনেট করে স্কুল করো, আমরা পারমিশন করাই দেব। শেষ পর্যন্ত গুরুচাঁদ ঠাকুর সমস্ত মতুয়াদের নির্দেশ দিলেন, রান্নাঘর, গোয়ালঘর, বড় ঘর, যে যেখানে পারো স্কুল করো, আগে ছেলে মেয়ে শিক্ষা দাও, শিক্ষিত করো। কারণ তোমরা মানুষের মধ্যে যখনই মিশতে যাও তোমাদের ছোট ভাবে, একমাত্র এখান থেকে বাঁচার উপায় শিক্ষা। খাও বা না খাও ছেলে মেয়ে, আগে শিক্ষা দাও। তার জন্য যদি ভিক্ষা করতে হয় ভিক্ষা করিল। 1879 সালে গুরুচাঁদ ঠাকুর নিজে লগ্নি কারবার শুরু করলেন, ব্যবসা করলেন। এই যে এতগুলো স্কুল করলেন, ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে ট্যাক্স মামলা দিলেন, বলে ওরাকান্দিতে এত টাকা আসে, টাকাগুলো যায় কোথায়? গুরুচাঁদ ঠাকুর বললেন, এই সব টাকা আমার বাবার টাকা, একটা টাকা আমার টাকা না। আমি গুরুচাঁদ একটা টাকা খাই না, আমি নিজে ব্যবসা করে সংসার চালাই। আর ওরাকান্দিতে ভক্তরা যত টাকা দান করে সব টাকা ভক্তদের অর্থ, ভক্তদের কাজে ব্যয় করি, আমি নিজে একটা টাকা কোনোদিন গ্রহণ করিনি। এমনকি শান্তিমাতা বলেছিল, এত টাকা টাকা করিস কেন? ওরাকান্দি যে টাকা আসে তাই দিয়ে তো সংসার চলে যায়। গুরুচাঁদ ঠাকুর বললেন, মা এর একটা টাকা আমার না, এটা হরিকল্প বৃক্ষে জন্মায়, একটা টাকা গুরুচাঁদের নাই, সব টাকা আমার বাবার ভক্তের টাকা। সব টাকা দিয়ে ভক্তদের কাজে ব্যয় করেছিল, নিজে কোনোদিন একটা টাকা ব্যয় করেনি। উনি যে আমাদের জন্য কি করেছিল তা তুমি কি বুঝবা? 1881 সালে দত্তডাঙ্গা ঈশ্বরগাইনীর বাড়িতে প্রথম নমশূদ্র সম্মিলন করেছিলেন। এই যে আজকে এখানে জমায়েত হয়েছে, শিটুল কাস্টের মানুষ এক জায়গায় এত লোক জমায়েত করে ধর্ম কথা কবে, এই অধিকার কে দিয়েছে? আরে আম্বেদকর সাহেব অনেক পরে অধিকার দেবার। 1846 গুরুচাঁদ ঠাকুরের জন্ম, আর আম্বেদকর সাহেবের জন্ম 1891, অনেক পরে। আমি আম্বেদকর সাহেবকে শ্রদ্ধা করি, কিন্তু উনি অনেক পরে, গুরুচাঁদ ঠাকুরের অনেক পরে, 45 থেকে 46 বছরের ছোট গুরুচাঁদ ঠাকুরের থেকে আম্বেদকর সাহেব। গুরুচাঁদ ঠাকুরের আন্দোলন শেষ, তারপরে আম্বেদকরের সূচনা।
প্রথম আন্দোলন গুরুচাঁদ ঠাকুর করেছিল। তুমি কি জানো চক্রবর্তী, নিজেরা তো চাকরি পাইছো, আমার সমাজে MA BA কমপ্লিট হয়ে গেল, তবুও এদের চাকরি দেওয়া হলো না। গুরুচাঁদ ঠাকুর মামলা করলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, নমশূদ্র সমাজের মানুষ চাকরি পাবে না কেন? এরা শিক্ষিত হয়েছে। 1906 সাল এট ফার্স্ট, মনে রেখো, অল ইন্ডিয়া বেসিক, 1906 সালে এট ফার্স্ট প্রথম নমশূদ্র সমাজের চাকরি প্রাপ্ত হয়। তার প্রথম চাকরি পেয়েছিল গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ। এর আগে কোন নম কোনদিন চাকরি পায় নাই। প্রথম নমশূদ্র সমাজের যদি কেউ পড়াশোনা করতে বিদেশ যাত্রা করে, সে কে জানো? প্রথম যাত্রা যারা করে সেটা গুরুচাঁদের বংশের দুইজন, সেটা গুরুচাঁদ ঠাকুরের বংশের থেকে। এর আগে নমশূদ্র সমাজের কেউ যেতে পারেনি। অল ইন্ডিয়া বেসিক নমশূদ্র সমাজের প্রথম দরবার মেডেল দিয়েছিল। প্রথম মেডেল কে পেয়েছিল জানো? একজন, তিনি গুরুচাঁদ ঠাকুর। তুমি এখন দেখো তো, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান, রাশিয়া, এমন কোন জায়গা নাই যে নমশূদ্র নাই। এর আগে কোথায় ছিলে? যদি গুরুচাঁদ ঠাকুর এই পথ না দেখাতো, শশীভূষণ ঠাকুরের 1906 সালে যখন সাব রেজিস্ট্রারি পদে চাকরি হয়ে গেল, তার দ্বিতীয় চাকরি হয়েছিল কুমুদ বিহারী মল্লিকের। কুমুদ বিহারী মল্লিকের সার্টিফিকেট ভুল হয়ে গেল। গুরুচাঁদ ঠাকুরের কাছে এসে বললো, বাবা আমার চাকরি হলো না কেন? সরকার থেকে বাতিল করেছে। বলে কেন? বলো আমার নাকি নাম ঠিকানা ভুল। বলে তুই যা সার্টিফিকেট নিয়ে বলবি বাবার নাম কি। যদি বলে বাবার নাম কি, তুই বলবি গুরুচাঁদ ঠাকুর। যদি বলে ঠিকানা কোথায়, বলবি ওরাকান্দি। দেখি কোন শালা চাকরি না দেয়। ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কুমুদ বিহারী মল্লিকের চাকরি হয়ে গেল। শুধু গিয়ে বললো যে আমার বাবার নাম গুরুচাঁদ ঠাকুর, বাড়ি আমার ওরাকান্দি। এর আগে একজনেরও চাকরি হয়নি তো নমশূদ্র সমাজে। এই মানুষ, এই যে এদের জন্য এত কিছু ভেবেছে, তারে ভুলে যাওয়া যেতে পারে? কে বলতে পারে? তুমি একটা টাইম রাস্তা দিয়ে চললে, চক্রবর্তী, আমার সমাজের মানুষ, আমার সমাজের বধূ যারা, এরা রাস্তা দিয়ে চললে হাঁটুর উপরে কাপড় পরতে হতো। কারণটা কি চক্রবর্তী? কই হতো? হাঁটুর উপরে কাপড় পরতে এদের হতো কেন? এদের গলায় ঘটি বেঁধে দিতে কেন তোমরা? এদের পায়ে ঝাঁটা বেঁধে দিতে কেন? কারণটা কি? তোমরা বলতে, যদি আমার সমাজের মারা রাস্তা দিয়ে যায়, সেই পায়ে সাপের পরে যদি ব্রাহ্মণদের সাপ করতে হবে কার? তখন মেয়েরা রাস্তা দিয়ে গেলে ঘটি বেঁধে দিত। সেই মুহূর্তে হরিচাঁদ ঠাকুর একটা সিংহাসন করে একটা মেয়েকে বসায় বলেছিল, আজকের থেকে তুমি বিচারক। তার মানে কি? হরিচাঁদ ঠাকুর দেখেছিলেন নারীকে সম্মান না করলে সমাজ কোনোদিন এগোতে পারে না। আজকে আমার ছেলেটাকে মানুষ করার পথে তার মা। কেন? আমরা রান্নাঘর থেকে, মায়ের কাছ থেকে আগে আমরা কথা শিখি। মা যদি ছোটবেলা থেকে শিক্ষা দান করে, সেই ছেলে মানুষ হবেই। এই জন্য আগে মাকে শিক্ষিত হতে হবে। আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন, সেই মেয়েটা যেন শিক্ষিত হয়। তাহলে ওর পেটে যে জন্মাবে, সেই মা চেষ্টা করবে ওই সন্তান শিক্ষিত করতে হবে। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বারে বারে বলেছে, শিক্ষা দিতে রবে। তাই এই জাতির কান্ডারি শ্রী গুরুচাঁদ, তার উপরে কেউ নাই। একবার গুরুচাঁদ আনন্দে প্রেমানন্দে হরি বল ভাই। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা। পরের আসরে এসে আমি আরো আলোচনা করে এক এক করে বোঝাবো সবার ভিতরে। এরা যারা বাজনা বাজায়, এদের একটু সমস্যা হচ্ছে। কত সময় বসে থাকবে সব